আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা এবং বিক্ষোভ করছেন। রাজধানীর বিভিন্ন গুরুত্ব পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। আজ রোববার ১৬ ফেব্রুয়ারি সকাল থেকে এই বিক্ষোভ শুরু করেছেন তারা। এরপর জানাবো, সীমান্ত পেরিয়ে বিএসএফের হামলা, আহত ৬। কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার বালারহাট কৃষ্ণবন্দিকশী সীমান্তে উস্কানিমূলক বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে বাংলাদেশিদের বেধড়ক পিটিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ। বালারহাট কৃষ্ণবক্সী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩০-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। এদিকে আধিপত্যবাদী ভারত দেশে নানা অস্থিরতা তৈরি করছে বললেন মাহমুদুর রহমান। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর তরুণদের রাজপথে সোচ্চার থাকার তাগিদ দিয়েছেন আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, হাসিনার পতনের পর রাজপথ ছেড়ে দেওয়ার কারণে আধিপত্যবাদী ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা অস্থিরতা তৈরি করেছে। এবারে জানাবো, বিডিআর ম্যাসাকার অন্যতম সন্দেহভাজন কর্নেল শামস। বিডিআর সদর দপ্তরের রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি সকালে অস্ত্রাগার খুলে দিয়ে বিডিআর এর বিপদগামী সদস্যদের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন ৪৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী। তিনি কর্নেল শামস নামে পরিচিত এই সেনা কর্মকর্তা বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। এদিকে গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব বললেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সব রকম চেষ্টা করব। এবং সর্বশেষ জানাবো, বন্দুকযুদ্ধে ৪ পাকিস্তানি সেনাসহ নিহত ১৯। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পৃথক দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে আইবিও এতে গিয়ে ৪ পাকিস্তানি সেনা এবং ১৫ অস্ত্রধারী সন্ত্রাসী নিহত হয়েছে। গতরাতে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এই তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজধানীতে বিভিন্ন সড়ক অবরোধ করেছে সিএনজি চালক। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। রোববার ১৬ ফেব্রুয়ারি সকাল থেকে বিক্ষোভ করেন তারা। সিএনজি চালিত অটোরিকশার মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হবে। বিআরটির এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জানিয়ে সড়ক অবরোধ করেছেন চালকরা। এর আগে সোমবার ১০ ফেব্রুয়ারি বিআরটির পরিচালক প্রকৌশলী শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশা চালকেরা মিটারের চেয়ে বেশি ভাড়া নিলে ৫০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর বিষয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। পত্রে আরও বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত 4-3 হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটার ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা দায়েরের জন্য অনুরোধ করা হলো। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫-৩ অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না।
এর ব্যতায়ন ঘটলে আইনের ধারা ৮১ অনুযায়ী অনধিক ৬ মাসের কারাদণ্ড অথবা অনধিক ৫০,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বর্তমান সরকারের নির্ধারিত সর্বনিম্ন প্রথম ২ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা। এরপর প্রতি কিলোমিটারের জন্য ভাড়া ১২ টাকা এবং ওয়েটিং বিল প্রতি মিনিটে ২ টাকা নির্ধারিত করা আছে। তবে যাত্রীদের অভিযোগ, ঢাকায় ১৫০ টাকার নিচে স্বল্প দূরত্বে যাতায়াত করা সম্ভব নয়। এ কারণেই সিএনজির অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। অল্প দূরত্বে গেলেও ১৫০ টাকা ভাড়া দিতে হয়। আর এই অতিরিক্ত ভাড়ার কারণেই যাত্রীদের অস্বস্তিতে পড়তে হয়। সীমান্ত পেরিয়ে বিএসএফের হামলা, আহত ৬। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট কৃষ্ণবন্দকশী সীমান্তে উস্কানিমূলক বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে বাংলাদেশিদের বেধড়ক পিটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত শুক্রবার দুপুরে ফুলবাড়ী উপজেলার বালারহাট কৃষ্ণবন্দকশী সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩০-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। বিএসএফের হামলায় আহত হয়েছে ৬ বাংলাদেশি। তারা হলেন ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাটি গ্রামের কৃষক শামসুল আলম ৬০, কৃষ্ণনন্দী বকশী গ্রামের মৃত খোকা মাহমুদের ছেলে জাবেদ আলী ৬০, মোন্নাফ হোসেনের ছেলে কাশেম আলী ৪৮, মৃত মুকুল ইসলামের ছেলে রিপন মিয়া ৩৫, কাশেম আলীর ছেলে তাজুল ইসলাম ৩৮ ও মৃত মুকুল মিয়ার ছেলে লিমন মিয়া ২০। স্থানীয়রা জানান, বাংলাদেশিদের উপর বিএসএফের উস্কানিমূলক হামলার খবর তাৎক্ষণিকভাবে সীমান্তের মাঝে ছড়িয়ে পড়লে মুহূর্তেই শত শত স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে সীমান্তের দিকে আসেন। এ সময় পালিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায় ১০ থেকে ১২ জন বিএসএফের দলটি। এই ঘটনায় বর্তমানে সীমান্ত এলাকায় বিএসএফের সদস্য মোতায়েন জোরদার করা হয়েছে। আধিপত্যবাদী ভারত বাংলাদেশে নানা অস্থিরতা তৈরি করছে মাহমুদুর রহমান। জুলাই আগস্টে অভ্যুত্থানের পর তরুণদের রাজপথে সোচ্চার থাকার তাগিদ দিয়েছে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, হাসিনার পতনের পর রাজপথ ছেড়ে দেওয়ার কারণে আধিপত্যবাদী ভারত বাংলাদেশকে অস্থিতিশীল নানা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। শনিবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্যবাদ বিরোধী জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ছাত্র জনতা ইতিহাসের অমোঘ নিয়মে ভেঙে ফেলেছে, কেননা সেখানে মুজিববাদের মন্দির বানানো হয়েছিল। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সম্ভাবনা নেই। মাহমুদুর রহমান বলেন, আওয়ামী লীগ কতটা নির্লজ্জ এবং বেহায়া যে নিউ ইয়র্কে মোদিকে স্বাগত জানাতে তারা সেখানে কুকুরের মতো আষ্টে পৃষ্ঠে দৌড়ে গিয়েছে। আসলে দিল্লি হচ্ছে একটি অন্য দেশের রাজধানী। সেখানে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল্লির প্রধানমন্ত্রীকে কিভাবে স্বাগত জানাতে যায়, এটি আমাদের বোঝা আসে না। একটি দেশের রাজনৈতিক দলের কতটা অবনতি হলে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত হয়। মোদির তোষামোদি করতে করতে তারা এখন দেশ ছেড়ে ভারতে গিয়েও মোদির তোষামোদি শুরু করেছে। এ সময় মাহমুদুর রহমান আরও বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, দেশের ভিতর অস্থির অবস্থা চালিয়ে যাচ্ছে। এদেরকে খুঁজে খুঁজে বের করে তারপর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে এরা দেশকে অস্থিতিশীল অবস্থায় রাখবে। মানুষ বলতে শুরু করবে, এখন না আগেই ভালো ছিলাম। যে কথাটি যেন মানুষ আর বলতে না পারে, এজন্য সবাইকে আগের মতো একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। বিডিআর ম্যাসাকার অন্যতম সন্দেহভাজন কর্নেল শামস। বিডিআর সদর দপ্তরের রাজধানী পিলখানায় ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি সকালে অস্ত্রাগার খুলে দিয়ে বিডিআর বিপদগামী সদস্যদের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী। তিনি কর্নেল শামস নামে পরিচিত। এই সেনা কর্মকর্তা বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল
জেনারেল পিলখানায় 2 দিনে 25 ও 26 ফেব্রুয়ারি 2009 হত্যাকাণ্ড ও বিদ্রোহে জড়িতর অন্যতম সন্দেহভাজন এই কর্মকর্তা ওই দিন বিডিআর অস্ত্রাগারে দায়িত্বে ছিলেন। বিডিআরের জন্য এর আগে যে লিফলেট ছাড়া হয় সেটির খসড়া তিনি তৈরি করেন এবং সুকৌশলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। নৃশংস হত্যাকাণ্ডে তার ব্যাটালিয়নই মুখ্য ভূমিকা পালন করেছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর দরবার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে 44 জন ব্যাটালিয়নের সদস্য সিপাহী মঈন একটি অস্ত্র নিয়ে মঞ্চে উঠে বিডিআরের ডিরেক্টর জেনারেল ডিজি মেজর জেনারেল শাকিলের মাথায় তাক করেছিলেন এবং একজন অফিসার তাকে অস্ত্র নিরস্ত্র করে। সিপাহী মঈনের হাতে থাকা অস্ত্রটি দেখে বিডিআর ডিজি তখন কর্নেল শামসকে লক্ষ্য করে বলেছিলেন, শামস, এই অস্ত্র তোমার ব্যাটালিয়নের। আমার দেশের অনুসন্ধানে তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধান থেকে জানা যায় নৃশংস বিডিআর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এবং স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি তত্ত্বাবধানে এই ম্যাসাকার সংগঠিত হয়েছিল। আর এই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নে তার সঙ্গে জড়িত রয়েছে কর্নেল শামস। পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর ইশারায় কাজ করেছেন এবং তার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন বলে আমার দেশের প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।